হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে কোষ ও এর গঠন এই অধ্যায়ের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা উদ্ভিদ কোষ প্রাচীরের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কোষ প্রাচীরের গঠন। এই কোষ প্রাচীর কাকে বলে জানো? এই কোষ প্রাচীর হচ্ছে প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। আবরণটা কেমন হয়? ঝড়ো হয়। ঠিক আছে, এই শক্ত ঝড়ো আবরণটাকেই কোষ প্রাচীর বলা হয়। আমি আবারও বলি, শোনো, প্রতিটি উদ্ভিদ কোষ অপেক্ষাকৃত একটি শক্ত ও ঝড়ো আবরণ দ্বারা আবৃত থাকে। এই আবরণটিকে কোষ প্রাচীর বলা হয়। ঠিক আছে, এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, এটি প্রাণী কোষে থাকবে না। ওকে, কোষ প্রাচীর কি তাহলে ভাই? উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। দেখো এইখানে একটা কোষ প্রাচীরের গঠন, একটা কোষ প্রাচীরের চিত্র আঁকানো আছে। ঠিক আছে, এটা তোমরা কিভাবে আঁকবে, হ্যাঁ আমি দেখিয়ে দিব। হ্যাঁ দেখো, তুমি প্রথমে কি করবা, এটা তিনটা স্তর থাকবে। হ্যাঁ ভাই, একটা মধ্যপর্দা, একটা প্রাথমিক প্রাচীর, একটা সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, দেখো তুমি প্রথমে একটা মধ্যপর্দা আঁকাবা। এইভাবে একটু মোটা করে লেয়ারটা কি করবা, একটু মোটা করে দিবা। এইভাবে কি করবা, একটা মধ্যপর্দা আঁকাবা। ঠিক আছে, এটা একটু মোটা করে দিবা, হ্যাঁ বোল্ড করে দিবা। ওকে, এই মধ্যপর্দাকে ঘিরে, মধ্যপর্দার চারদিকে তুমি প্রাথমিক প্রাচীরের আবরণ দিবা। হ্যাঁ, যেটা এখানে যে লাল কালি দিয়ে দেওয়া হয়েছে, তুমি কি করবা, প্রাথমিক প্রাচীরের আবরণ দেবা। ও দাঁড়াও, মধ্যপর্দা দিয়েছ, মধ্যপর্দা এদিক দিয়ে দিয়ে দিবা। এই মধ্যপর্দাকে ঘিরে কি করবা, প্রাথমিক প্রাচীর দিবা। কিভাবে দিবা? দেখো এই যেভাবে দিবা। ঠিক আছে, ওকে, এটাও এই সাইড দিয়ে এইভাবে দিব। আমি এক সাইড দেখাচ্ছি। ওকে, এইভাবে দিয়ে দিবা। তাহলে এটা তোমার কি হলো ভাই? এই যে লাল কালি দিয়ে যেটা তুমি দিয়েছো, এটা কি দিয়েছো ভাই? এটা দিয়েছো প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, একটু জায়গা জায়গায় একটু একটু মুছে দিবা। হ্যাঁ, কারণ মুছে দিতে হবে কিছু, যে এখানে কূপ থাকবে। হ্যাঁ, কূপ কূপ কি, এটা আমরা পরে আলোচনা করব। দেখো, ওকে, এইভাবে দিয়ে দিবা, এইভাবে দিয়ে দিবা। ওকে, আমরা তাহলে কি দিয়ে দিলাম, আমরা প্রাথমিক প্রাচীরটাও দিয়ে দিলাম। ঠিক আছে, প্রাথমিক প্রাচীরকে ঘিরে আমরা দেব সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, এইভাবে আমরা সেকেন্ডারি প্রাচীর দিব। এই যে সেকেন্ডারি প্রাচীর দিতেছি। ঠিক আছে, এই যে আমরা সেকেন্ডারি প্রাচীর দিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, এদিকেও এমন হবে। এই যে সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, এটা হচ্ছে কি কূপ, এখান দিয়ে একটা কূপ। হ্যাঁ, এটা এই সাইডেও হবে, আবার এটা এই সাইডেও হবে। ঠিক আছে, একটু এইভাবে চিত্রটা আঁকানো হয়েছে কোষ প্রাচীরের গঠন। খেয়াল করে দেখো, দেখো কি আছে, কোষ প্রাচীর এটা মূলত 3 স্তর বিশিষ্ট। কোষ প্রাচীরে কয়টা স্তর থাকবে ভাই? কোষ প্রাচীর মূলত 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, এটি মূলত 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, এই যে মাঝখানে যে মোটা বোল্ড করে দেওয়া হয়েছে, দেখছো, এটা হচ্ছে ভাই মধ্যপর্দা। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মধ্যপর্দা। 3 স্তর বিশিষ্ট, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা। ঠিক আছে, এই মধ্যপর্দাকে ঘিরে, এই যে যেটা লাল কালি দিয়ে দেওয়া হয়েছে, এই মধ্যপর্দাকে ঘিরে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় কি ভাই? প্রাথমিক কোষ প্রাচীর। ঠিক আছে, সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর, দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর। লিখে দেই, এটাকে আমরা কি বলবো? এই মধ্যপর্দাকে ঘিরে যে স্তরটা থাকে এটাকে আমরা বলবো কি? দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। ঠিক আছে ভাই, ওকে, এই প্রাথমিক প্রাচীরকে ঘিরে যে স্তরটা আছে, এই যে প্রাথমিক প্রাচীরকে ঘিরে যে স্তরটা,
এই প্রাথমিক প্রাচীরকে ঘিরে যে স্তরগুলো থাকে, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো, তৃতীয় স্তর বলবো বা বলবো সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, এটাকে বলবো সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর। এটাকে বলবো আমরা সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর। ঠিক আছে, এটাকে দাঁড়াও শুধু প্রাথমিক প্রাচীর লিখি, তাহলে একটু জায়গা হবে। এটা হচ্ছে মধ্যপর্দাকে ঘিরে যে স্তরটা, সেটাকে আমরা বলবো কি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, এই প্রাথমিক প্রাচীরকে ঘিরে যে স্তর থাকে তাকে আমরা কি বলবো, সেকেন্ডারি প্রাচীর। ওকে, এই তিনটা স্তর নিয়েই কি থাকে, কোষপ্রাচীর থাকে। ঠিক আছে, এই কোষপ্রাচীর এই 3 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরকে ঘিরে থাকে কে, সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, কোষপ্রাচীর 3 স্তর বিশিষ্ট। এটা হচ্ছে কি মধ্যপর্দা, মধ্যপর্দাকে ঘিরে কে থাকে, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরকে ঘিরে কে থাকে, প্রাথমিক প্রাচীরকে ঘিরে থাকে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে ভাই, ওকে, এইগুলো আমরা গঠন দেখবো। হ্যাঁ, কি কি উপাদান নিয়ে গঠিত এইগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, এই প্রাথমিক প্রাচীরের ভাই কত আছে, বেশ আছে 1 থেকে 3 মাইক্রোমিটার। ঠিক আছে, প্রাথমিক প্রাচীর কত, 1 থেকে 3 মাইক্রোমিটার। 1 থেকে প্রাথমিক প্রাচীর 1 থেকে 3 মাইক্রোমিটার। ওকে, এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে কত ভাই, 5 থেকে 10 মাইক্রোমিটার। সেকেন্ডারি প্রাচীর 5 থেকে 10 মাইক্রোমিটার। খেয়াল করো, সেকেন্ডারি প্রাচীর 5 থেকে 10 মাইক্রোমিটার। ঠিক আছে, এই যে 3টা স্তর, ঠিক আছে, এই 3টি স্তর নিয়ে কোষপ্রাচীর গঠিত। এইখানে 3টি স্তর আছে, তাই তো। দেখো, আমরা প্রতিটি স্তরের একটু বর্ণনা দেখব। দেখো আর কি আছে, আমাদের 2টা পিঠ বাকি পড়ে গিয়েছে। হ্যাঁ দেখো, কূপ বাকি পড়ছে। দেখো এটা কি, এটা হচ্ছে মধ্যপর্দা, তাই তো। এই মধ্যপর্দাকে ঘিরে যখন কোনো স্তর থাকবে না, মধ্যপর্দাকে ঘিরে যখন কোনো স্তর থাকবে না, এই যে ফাঁকা জায়গাটা কূপের মতো, এইগুলোকে বলা হচ্ছে কূপ। ঠিক আছে, এই মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয়। এই যে দেখো, এটা মধ্যপর্দা, এই মধ্যপর্দার উপরে কি হয় নাই, এদিকে কিন্তু প্রাচীর গঠন হয়েছে, কিন্তু এই জায়গায় প্রাচীর গঠন হয় নাই। প্রাচীর গঠন না হওয়ায় যে সরু নলাকার একটা গর্তর মতো দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হয় কূপ। ঠিক আছে, এটাও একটা কূপ, এটাও একটা কূপ, এগুলোর আলাদা আলাদা নাম আছে, আমি বলে দিব। ঠিক আছে, এই যে এটাকে আমরা বলবো পিট পেয়ার, এটাকে বলা হয় এটাকে বলা হয়, এই কূপটাকে আমরা বলবো কি পিট পেয়ার। কেন বলা হচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হয় পিট মেমব্রেন। নাম আলাদা আলাদা কেন আমি বলে দিব। দেখো, এটাকে লিখে দেই, এটা হচ্ছে পিট পেয়ার। পিট পেয়ার। এই পিট পেয়ার হচ্ছে জানো কি, প্রাচীরের সবচেয়ে পাতলা স্তর। এই পিট পেয়ার কেন বলা হচ্ছে এটাকে জানো, এই যে দুইটা কূপ পাশাপাশি আছে। ঠিক আছে, এই যে দেখো, 2টা কূপ পাশাপাশি, আর এখানে 2টা কূপ কি আছে ভাই, মুখোমুখি আছে। এখানে 2টা কূপ কি আছে, মুখোমুখি আছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় পিট মেমব্রেন। এটাকে বলবো আমরা পিট মেমব্রেন। পিট মেমব্রেন। ওকে, আর এটাকে বলবো কি আমরা পিট পেয়ার। কেন বললাম কি, এখানে পাশাপাশি কূপ দুইটা কি আছে, কূপ দুইটা এখানে পাশাপাশি আছে, আর এখানে কূপ দুইটা মুখোমুখি আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা পিট মেমব্রেন। ঠিক আছে, দেখো, এই পিট পেয়ার বা কূপ এলাকা, এটাকে পিট পেয়ার বলা হচ্ছে বা কি বলা হচ্ছে, কূপ এলাকা। কূপ
এলাকা। এই পিট পেয়ার বা কূপ এলাকা কি ভাই? প্রাচীরের সবচেয়ে, এটা কি প্রাচীরের সবচেয়ে পাতলা স্তর। ঠিক আছে, প্রতিটি প্রাচীরের সবচেয়ে, এটি প্রাচীরের সবচেয়ে পাতলা স্তর। এটি প্রাচীরের সবচেয়ে পাতলা স্তর। ঠিক আছে, এই পিট পেয়ার কি প্রাচীরের সবচেয়ে পাতলা স্তর। ওকে, দেখো আমরা একটু সপারকূপ আর অপারহীন কূপ একটু দেখি। পিট এলাকায় যদি সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়, দেখো এগুলো কি পিট এলাকা, এই পিট এলাকায় যদি সেকেন্ডারি প্রাচীর গুলো গঠিত হয় তখন তাকে আমরা বলবো সপারকূপ, আর সেকেন্ডারি প্রাচীর গঠিত না হলে তাকে বলবো পারহীন কূপ। ঠিক আছে, আমরা এই দুইটা জিনিস একটু জেনে নেই। পিট এলাকায় সেকেন্ডারি প্রাচীর যদি গঠিত হয়, বুঝিও পিট এলাকায় সেকেন্ডারি প্রাচীর গঠিত হলে বলা হয় সপারকূপ। কূপটাকে বলবো আমরা সপারকূপ। পিট এলাকায় সেকেন্ডারি প্রাচীর যদি গঠিত হয়, সেকেন্ডারি প্রাচীর গঠিত হলে তাকে সপারকূপ বলে। সপারকূপ। ঠিক আছে, দেখো এই সেকেন্ডারিতে দন্ত স আছে, এই সপারে দন্ত স আছে। হ্যাঁ, মনে রাখবা এইভাবে। পিট এলাকায় যদি সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় তখন তাকে বলবো সপারকূপ, আর পিট এলাকায় সেকেন্ডারি প্রাচীর গঠিত না হলে, ঠিক আছে, এই পিট এলাকায় যদি কি হয়, সেকেন্ডারি প্রাচীরটা কি হয়, সেকেন্ডারি প্রাচীর গঠিত না হলে তাকে আমরা বলবো কি পারহীন কূপ। ঠিক আছে, পিট এলাকায় যদি সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় তাহলে আমরা তাকে বলবো সপারকূপ, আর পিট এলাকায় সেকেন্ডারি প্রাচীর তৈরি না হলে বা গঠিত না হলে তাকে আমরা কি বলবো, পারহীন কূপ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? কোষ প্রাচীরের তিনটা স্তর থাকে, একটা হচ্ছে মধ্যপর্দা, আরেকটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর, আর একটা সেকেন্ডারি প্রাচীর। এই তিনটি স্তর নিয়ে কোষ প্রাচীর গঠিত হয়। ঠিক আছে, প্রাথমিক প্রাচীরের কি ভাই, বেশ কত 1 থেকে 3 মাইক্রোমিটার, সেকেন্ডারি প্রাচীর কত 5 থেকে 10 মাইক্রোমিটার। ঠিক আছে, এই সেকেন্ডারি প্রাচীরের ভিতরে টারশিয়ারি প্রাচীর জমা হতে পারে। ঠিক আছে, এই যে আমরা সেকেন্ডারি প্রাচীর যে লিখলাম, এই সেকেন্ডারি প্রাচীরের সাথে কি হতে পারে, টারশিয়ারি প্রোটিন জমা হতে পারে। টারশিয়ারি এর ভেতরে দিকে টারশিয়ারি প্রাচীর জমা হতে পারে। ঠিক আছে, টারশিয়ারি প্রাচীর জমা হতে পারে। ঠিক আছে, সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে কি হয়, টারশিয়ারি প্রাচীর জমা হতে পারে। ঠিক আছে, আমরা এবার কি দেখব, এদের একটু ব্যাখ্যা বর্ণনাটা একটু দেখব। আর সেটা মুছে দেই। দেখো কোষ প্রাচীরের গঠন একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এই মধ্যপর্দা কি দিয়ে তৈরি হয়, মধ্যপর্দা কখন তৈরি হয় একটু খেয়াল করবা। হ্যাঁ, আমরা একটা ছন্দ থেকে দেখে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের মনে রাখতে খুব সহজ হবে। ঠিক আছে, প্রথম স্তর বা মধ্যপর্দা। দেখো প্রথম স্তর বা মধ্যপর্দা, প্রথম স্তর বা মধ্যপর্দা।
এই প্রথম স্তর বা মধ্য পর্দা কি দিয়ে গঠিত, এর উপাদানগুলো কি কি আমরা মনে রাখবো। ঠিক আছে, এই কোষ প্রাচীরের যে আমরা গঠনটা পড়তেছি, এই গঠনটা তিনটা স্তর নিয়ে গঠিত। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এই তিনটা স্তরের উপাদানগুলো, বর্ণনাগুলো আমরা একটা ছন্দ থেকে মনে রাখবো। ঠিক আছে, আমি আগে ছন্দটা লিখি। ছন্দটা হচ্ছে কি ভাই, ফাগলিটি পকেট ভালোবেসে প্যাক করে হেসে চলে গেল, আর বলে গেল ছেলেটাকে সুপার লাগছে। ওয়াও, দেখছো কত সুন্দর রোমান্টিক একটা ছন্দ। ফাগলিটি পকেট ভালোবেসে প্যাক করে হেসে চলে গেল, আর বলে গেল ছেলেটিকে সুপার লাগছে। ওয়াও। ঠিক আছে, ধাপে ধাপে ছন্দটা লিখবো। হ্যাঁ, এই প্রথম স্তর বা মধ্য পর্দার ছন্দটা হচ্ছে কি ভাই, পাগলিটি পকেট ভালোবেসে। কি, পাগলিটি পকেট ভালোবেসে, পাগলিটি পকেট ভালোবেসে। পাগলি না, বলো ফাগলিটি। ওকে, আমরা ফ উচ্চারণ করব, ফাগলিটি। ফাগলিটি পকেট ভালোবেসে। পকেটে কি থাকে ভাই, টাকা। মূলত টাকাকে ভালোবাসে। হ্যাঁ, ফাগলিটি পকেট ভালোবেসে। ঠিক আছে, এটা থেকে আমরা কি মনে রাখবো, মধ্য পর্দার উপাদানগুলোর নাম মনে রাখবো। ঠিক আছে, এই ফাগলিটি দিয়ে মনে রাখবো আমরা ফ্যাগমোপ্লাস্ট। ফাগলিটি দিয়ে কি মনে রাখবো, ফ্যাগমোপ্লাস্ট, যেটাকে এইগুলো কি ভাই উপাদান হবে। ঠিক আছে, আমি লিখে দিব। দেখো, ফাগলিটি দিয়ে কি, ফাগলিটি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে কি ফ্যাগমোপ্লাস্ট। ফ্যাগমোপ্লাস্ট। দেখো, ফ্যাগমো, ফ্যাগমোপ্লাস্ট। এই ফ্যাগমোপ্লাস্ট এটা সাইটোপ্লাজম থেকে আসে। হ্যাঁ, এটা একটা প্রাথমিক মধ্য পর্দার কি একটা উপাদান, ফ্যাগমোপ্লাস্ট। ফ্যাগমোপ্লাস্ট। এই ফ্যাগমোপ্লাস্ট কোন জায়গা থেকে আসে ভাই, এই ফ্যাগমোপ্লাস্ট আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে। ফ্যাগমোপ্লাস্টটা সাইটোপ্লাজম থেকে আসে। সাইটোপ্লাজম থেকে আসে। ঠিক আছে ভাই, এই ফ্যাগমোপ্লাস্ট কি সাইটোপ্লাজম থেকে আসে। পকেট দিয়ে আমরা মনে রাখবো প্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এই মধ্য পর্দার মাঝে এই অ্যাসিডটাই সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, প্যাকটিক অ্যাসিড। পকেট দিয়ে আমরা কি মনে রাখবো, পকেট দিয়ে মনে রাখবো প্যাকটিক অ্যাসিড। প্যাকটিক অ্যাসিড। এই প্যাকটিক অ্যাসিড কি ভাই সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, এই প্যাকটিক অ্যাসিড সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে, বেশি থাকে। ঠিক আছে, ওকে। তাছাড়া আর কি কি থাকে দেখো, তাছাড়া থাকে হচ্ছে কি প্যাকটিন ও পোটোপ্যাকটিন। ঠিক আছে, প্যাকটিন থাকে ও পোটোপ্যাকটিন থাকে। কি, প্যাকটিন, প্যাকটিন ও পোটোপ্যাকটিন, পোটোপ্যাকটিন। ঠিক আছে, প্যাকটিন মূলত কি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্যাকটেট। প্যাকটিন কি ক্যালসিয়াম প্যাকটেট, ক্যালসিয়াম প্যাকটেট, আর কি ম্যাগনেসিয়াম প্যাকটেট, প্যাকটেট। বুঝিও, আমরা কি পকেট দিয়ে কি মনে রাখবো, প্যাকটিক অ্যাসিড,
প্যাকটিন, প্রোটোপ্যাকটিন। এই প্যাকটিক অ্যাসিডটা কি ভাই সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে। প্যাকটিক অ্যাসিডটা সবচেয়ে বেশি থাকবে, তাছাড়া প্যাকটিন থাকবে এবং প্রোটোপ্যাকটিন থাকবে, ঠিক আছে। ওকে, এটা দিয়ে কি মনে রাখবো, দেখো এই যে পাগলিটি পকেট ভালোবেসে, এটা দিয়ে আমরা কি মনে রাখবো, হ্যাঁ এটা দিয়ে মনে রাখবো হচ্ছে, দেখো এটা কোথায় লিখবো, ঠিক আছে এটা দিয়ে আমরা মনে রাখবো, এটা এখানে লিখে ফেলি। দেখো এটা দিয়ে মনে রাখবো কি আমরা, ভেসিকল, এটাও কি একটা উপাদান, ঠিক আছে, মধ্যপর্দার একটা উপাদান, ভেসিকলস, ঠিক আছে। এই ভেসিকলস জানো কোন জায়গা থেকে আসে, গোলগি বডি থেকে আসে, ঠিক আছে। এই ভেসিকলস কোন জায়গা থেকে আসবে, গোলগি বডি থেকে, গোলগি বডি থেকে। ভেসিকলস কোন জায়গা থেকে আসবে, গোলগি বডি থেকে। ওকে, তাহলে দেখো আমরা কি পড়লাম, মধ্যপর্দা। মধ্যপর্দা কি কি নিয়ে গঠিত, ফ্যাগমোপ্লাস্ট নিয়ে গঠিত, প্যাকটিক অ্যাসিড, প্যাকটিন, প্রোটোপ্যাকটিন নিয়ে গঠিত এবং ভেসিকল নিয়ে গঠিত, তাই তো। এই ফ্যাগমোপ্লাস্ট সাইটোপ্লাজম থেকে আসে, আর প্যাকটিক অ্যাসিড সবচেয়ে বেশি থাকবে, প্যাকটিন কি ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট, প্রোটোপ্যাকটিন থাকবে এবং ভেসিকল থাকবে যেটা গোলগি বডি থেকে আসে। এই প্রত্যেকটা কথা আমরা একটা ছন্দ থেকে মনে রাখবো। আমাদের ছন্দটা কি ভাই, ফাগলিটি পকেট ভালোবেসে, ঠিক আছে, ফাগলিটি পকেট ভালোবেসে। এটা দিয়ে আমরা মনে রাখবো কি, মধ্যপর্দার উপাদানগুলো, ঠিক আছে। আর এই মধ্যপর্দা কখন তৈরি হয় জানো, মাইটোটিক বিভাজনের টেলোফেজ পর্যায়ে। এই মধ্যপর্দা কখন তৈরি হবে, মাইটোটিক প্রফেসের টেলোফেজ পর্যায়ে, ঠিক আছে। মাইটোটিক বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। মাইটোটিক বিভাজনের টেলোফেজ পর্যায়ে, মাইটোটিক বিভাজনের টেলোফেজ পর্যায়ে, টেলোফেজ পর্যায়ে, ঠিক আছে। টেলোফেজ পর্যায়ে কি হবে ভাই, সূচনা ঘটবে। এই ছিল কি মধ্যপর্দা বা প্রথম স্তর। ওকে, আমরা এবার কি দেখব, দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীরগুলো গঠনের উপাদানগুলো দেখব। আসো দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর বা কি প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর কি দিয়ে গঠিত জানো, প্যাকটিন দিয়ে গঠিত, হেমিসেলুলোজ দিয়ে গঠিত, সেলুলোজ দিয়ে গঠিত এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর এটা কি দিয়ে, প্যাকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। এগুলো আমরা কি করব, একটা ছন্দ থেকে মনে রাখবো। হ্যাঁ দেখো, পাগলিটি পকেট ভালোবেসে, তারপরের লাইনটা কি হবে ভাই, প্যাক করে হেসে চলে গেল, ঠিক আছে। মানে খুব সুন্দর করে হাসি দিয়েছে, প্যাক করে হেসে চলে গেল। প্যাক করে হেসে চলে গেল, চলে গেল, ঠিক আছে। এই প্যাক দিয়ে আমরা মনে রাখবো প্যাকটিন, প্যাক দিয়ে মনে রাখবো আমরা প্যাকটিন, প্যাকটিন, ঠিক আছে। ওকে, করে দিয়ে কিছু নাই, এটা দিয়ে কিছু নাই। আমরা হেসে দিয়ে মনে রাখবো কি ভাই, হেমিসেলুলোজ। হেসে দিয়ে কি, হেমিসেল, এইগুলো কি ভাই উপাদান কিন্তু, হ্যাঁ এইগুলো সব উপাদান। হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ,
ঠিক আছে, হেসে দিয়ে মনে রাখবো আমরা হেমোসেলুলোজ। ঠিক আছে, এটা জাইলান্স, অ্যারাবান্স, পরে কি গ্যালাকট্যান্স এবং জাইলোগ্লুকান, এগুলো নিয়ে গঠিত হবে। ঠিক আছে, দেখো লিখে দিই আমি, জাইলান্স, অ্যারাবান্স, অ্যারাবান্স, পরে কি গ্যালাকট্যান্স, গ্যালাকট্যান্স, এবং কি জাইলোগ্লুকান, জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান, ঠিক আছে, এটা ক্রস লিঙ্ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, জাইলোগ্লুকান এটা কি করে, ক্রস লিঙ্ক হিসেবে কাজ করবে, ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে কি হেমিসেলুলোজ, এটা আমরা দেখে নিলাম। পরে চলে দিয়ে আমরা কি মনে রাখবো, চলে দিয়ে মনে রাখবো সেলুলোজ, সেলুলোজ। এই সেলুলোজ জানো কি, সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান ঘাটনিক উপাদান। সেলুলোজকে কি বলা হয়, উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান ঘাটনিক উপাদান। ঠিক আছে, ওকে। এই গেল দিয়ে আমরা মনে রাখবো কি, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো, দেখো সেলুলোজ কি উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান, প্রধান উপাদান। ঠিক আছে, আর গেল দিয়ে মনে রাখবো কি, গ্লাইকোপ্রোটিন, যেটা গ্লাইকোজেন ও প্রোটিন দিয়ে তৈরি, মানে কার্বোহাইড্রেট ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, কার্বোহাইড্রেট, হাইড্রেট প্লাস প্রোটিন। গ্লাইকোপ্রোটিন কি দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট ও প্রোটিন দিয়ে তৈরি। এই ছিল আমাদের দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, কি মনে রাখ, ছন্দটা কি আমাদের, প্যাক করে হেসে চলে গেল, প্যাক দিয়ে প্যাকটিন, প্যাক দিয়ে কি ভাই প্যাকটিন, হেসে দিয়ে কি হেমিসেলুলোজ, চলে দিয়ে কি সেলুলোজ, গেল দিয়ে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, এইগুলো নিয়ে আমাদের দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর গঠিত। ঠিক আছে, উদ্ভিদ কোষের। দেখো তাহলে কি এটা আমরা মুছে দিই, হ্যাঁ, ওকে। আমরা ছন্দটা এবার আরেকটা লাইন আছে, হ্যাঁ, ওইটা থেকে আমরা কি মনে রাখবো, তৃতীয় স্তর বা সেকেন্ডারি প্রাচীরটা মনে রাখবো। আসো, প্যাক করে হেসে চলে গেল, প্যাক করে হেসে চলে গেল। ওকে, তৃতীয় স্তর বা সেকেন্ডারি প্রাচীর। যেন সাথে কি বলে গিয়েছিল, আর বলে গেল ছেলেটাকে সুপার লাগছে, ওয়াও। তৃতীয় স্তর, তৃতীয় স্তর বা সেকেন্ডারি প্রাচীর। এই তৃতীয় স্তর বা সেকেন্ডারি প্রাচীর একটু বুঝিও, সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এই তৃতীয় স্তর বা সেকেন্ডারি প্রাচীর একটু বুঝো, হ্যাঁ। এই তৃতীয় স্তর বা সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে গঠিত, এটা মূলত সেলুলোজ, সুবেরিন, লিগলিন ও ওয়াক্স দিয়ে গঠিত। ঠিক আছে, আমরা ছন্দ থেকে মনে রাখবো, হ্যাঁ, প্যাক করে হেসে চলে গেল, আর বলে গেল, আর বলে গেল, বলে গেল ছেলেটাকে সুপার লাগছে, ওয়াও। ছেলেটাকে, ছেলেটাকে সুপার লাগছে, ওয়াও, সুপার লাগছে, ওয়াও। এটা থেকে মনে রাখবো, হ্যাঁ, ছেলেটাকে, আর বলে গেল এতটুক দিয়ে ভাই কি কিচ্ছু নাই, এই ছেলেটাকে দিয়ে আমরা মনে রাখবো কি,
এই ছেলেটাকে দিয়ে মনে রাখবো সেলুলোজ। সেলুলোজ সেলুলোজ এই সেলুলোজ হচ্ছে কি উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান সেলুলোজ। সুপার দিয়ে মনে রাখবো সুবেরিন। সুপার দিয়ে কি ভাই? সুবেরিন। সুবেরিন, ঠিক আছে, এটা একটা উপাদান। লাক্সে দিয়ে কি? লিগলিন, ঠিক আছে, এটাও সেকেন্ডারি প্রাচীর এর একটা উপাদান। ওয়াও দিয়ে কি? ওয়াক্স। এইগুলো নিয়ে কি গঠিত? এই সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর গঠিত, ঠিক আছে। কি কি দিয়ে গঠিত? সেলুলোজ, সুবেরিন, লিগলিন ও ওয়াক্স, এইগুলো দিয়ে গঠিত, ঠিক আছে। তবে আমরা আর দুইটা জিনিস মনে রাখবো সেকেন্ডারি প্রাচীর থেকে। কিছু কিছু ক্ষেত্রে কি হবে? কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়, আবার তো কিছুতে তৈরি হয় না, ঠিক আছে। ট্রাকিট ও ফাইবারে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় এবং ভাজক কোষ ও কিছু বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, ঠিক আছে। আমাদের কিন্তু কি ভাই কোষ প্রাচীরের এই যে গঠন তিনটা স্তর, এগুলো কিন্তু শেষ। আমরা এখন মনে রাখবো, হ্যাঁ, এই সেকেন্ডারি প্রাচীর কি হবে? কিছু কিছু কোষে তৈরি হবে, ঠিক আছে। ট্রাকিট ফাইবার, দেখো ট্রাকিট ট্রাকিট ফাইবার। ট্রাকিট আর ফাইবারে কি হবে? এই ট্রাকিট ফাইবারে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। ট্রাকিট ফাইবারে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়, ঠিক আছে। ট্রাকিট আর ফাইবারে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়, কিন্তু ভাজক কোষ বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ভাজক কোষ আর বিপাকীয় কোষ, ভাজক কোষ আর বিপাকীয় কোষে কি হবে না? সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। তৈরি হয় না, ঠিক আছে। এই ট্রাকিট আর ফাইবারে কি হবে ভাই? সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে, ভাজক কোষ বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না, ঠিক আছে। ওকে, এটা আমরা একটা ছন্দ থেকে মনে রাখতে পারবো। হ্যাঁ, দেখো ছন্দটা লিখে দিই। টাকা পাইয়া ভাতিজা বিপাকে। টাকা পাইয়া, বুঝছো, হাতে টাকা পাইয়া, ভাতিজা কি বিপাকে। এখন টাকা পাইয়া কে বলবো আমরা? ফাইয়া। টাকা পাইয়া ভাতিজা বিপাকে। ভাতিজা বিপাকে, ঠিক আছে, চিন্তায় আছে। এই টাকা দিয়ে কি? ট্রাকিট, ফাইয়া দিয়ে কি? ফাইবার, ভাতিজা দিয়ে ভাজক কোষ, বিপাকে দিয়ে বিপাকীয় কোষ, ঠিক আছে। এই ট্রাকিট ফাইবারে সেকেন্ডারি প্রাচীর গঠিত হবে এবং ভাজক কোষ ও বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর গঠিত হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি ভাই? উদ্ভিদ কোষ প্রাচীর তিনটা স্তর থাকে, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে। এগুলো কি মনে রাখবো আমাদের ছন্দটা থেকে। হ্যাঁ, ছন্দটা দেওয়াতে আমাদের কি হয়েছে ভাই? একটু মনে রাখতে সহজ হয়েছে। আমরা ছন্দটা মনে রাখবো, পরে কোন ওয়ার্ড দিয়ে কি হবে এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। ফাগলিটি পকেট ভালোবেসে, এটা দিয়ে মনে রাখবো মধ্যপর্দা। প্যাক করে হেসে চলে গেল, এটা প্রাথমিক প্রাচীর। আর বলে গেল ছেলেটাকে সুপার লাগছে, ওয়াও, এটা দিয়ে কি? সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমি একটু বলে দেই আবার। হ্যাঁ, ফাগলিটি কি দিয়ে মনে রাখবো? ফ্যাগমোপ্লাস। পকেট দিয়ে প্যাকটিক অ্যাসিড, ভালোবাসে দিয়ে ভেসিকল, তাই তো। প্যাক দিয়ে কি? প্যাকটিক অ্যাসিড। হেসে দিয়ে হেমিসেলুলোজ, চলে দিয়ে সেলুলোজ, গেল দিয়ে কি ভাই? গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। ছেলেটাকে দিয়ে সেলুলোজ, সুপার দিয়ে সুবেরিন, লাক্সে দিয়ে লিগলিন, ওয়াও দিয়ে ওয়াক্স, ঠিক আছে। এই ছিল আমাদের তিনটা স্তরের বিভিন্ন উপাদান, ঠিক আছে। আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা দেখবো এবার। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। আসো, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন,
বুঝিও কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের ভাই প্রধান গাঠনিক উপাদানের নাম কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি সেলুলোজ। ঠিক আছে, দেখো বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে এই সেলুলোজটা গঠিত হবে। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। প্রধান উপাদান সেলুলোজ। ঠিক আছে, এই বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে এই গ্লুকোজ সেলুলোজটা গঠিত হবে। ঠিক আছে, বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট এটা। হ্যাঁ, বিটা ডি গ্লুকোজ। এই বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে কি হবে? সেলুলোজ গঠন হবে। ঠিক আছে, অসংখ্য অণু মিলে সেলুলোজ গঠন করবে। আমরা কিন্তু কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন দেখতেছি, বুঝছো? অসংখ্য অণু কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। দেখো বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে কি হবে? সেলুলোজ গঠন করবে। বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে এই সেলুলোজ গঠন করবে। ঠিক আছে, 1000 থেকে 3000টি সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন গঠন করবে। সেলুলোজ চেইন। সেলুলোজ কি করবে? সেলুলোজ চেইন গঠন করবে। 1000 থেকে 3000টি সেলুলোজ মিলে সেলুলোজ চেইন। 1000 থেকে 3000টি সেলুলোজ মিলে কি হবে? সেলুলোজ চেইন গঠন করবে। সেলুলোজ চেইন। ঠিক আছে, এই সেলুলোজ চেইন কি হবে? 100টি সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসেলি গঠন হবে। 100টি সেলুলোজ নিয়ে কি হবে? সেলুলোজ চেইন নিয়ে ক্রিস্টালাইন মাইসেলি গঠন হবে। ঠিক আছে, এই মাইসেলি কি বলে দিব, দেখো ক্রিস্টালাইন মাইসেলি। এই 100টি সেলুলোজ চেইন নিয়ে কি গঠন হবে? 100টি সেলুলোজ চেইন নিয়ে গঠিত হবে ক্রিস্টালাইন মাইসেলি। এই মাইসেলি জানো কি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেলি কি হচ্ছে? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এই মাইসেলি ভাই কি? মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ক্ষুদ্রতম গাঠনিক কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি ভাই? মাইসেলি। ঠিক আছে, এই ক্রিস্টালাইন মাইসেলি কি করবে? 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইবিল গঠন করবে। 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে কি গঠন করবে? মাইক্রোফাইবিল। 20টি ক্রিস্টালাইন কোন মিলে? ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইবিল গঠন করে। মাইক্রো
ফাইবিল। ঠিক আছে, এই মাইক্রোফাইবিল ভাইটা কিভাবে গঠিত হবে? 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে, 20টি ক্রিস্টালাইন মাইসেলি, 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইবিল গঠন করবে। ওকে, 250টি মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল গঠন হবে। 250টি মাইক্রোফাইবিল মিলে কি গঠন হবে? ম্যাক্রোফাইবিল, ম্যাক্রোফাইবিল। আর এই অসংখ্য ম্যাক্রোফাইবিল মিলে গঠন হবে কি ভাই? এই অসংখ্য ম্যাক্রোফাইবিল মিলে গঠিত হবে ফাইবার বা তন্তু। অসংখ্য ম্যাক্রোফাইবিল মিলে ফাইবার বা তন্তু গঠন হবে, ফাইবার বা তন্তু। ঠিক আছে ভাই, এই ছিল কি কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠনটা কি ভাই? দেখো, বিটা-ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে সেলুলোজ গঠন করবে। এই সেলুলোজ কি কোষপ্রাচীরের প্রধান উপাদান। 1000 থেকে 3000টি সেলুলোজ একসাথে যুক্ত হয়ে সেলুলোজ চেইন গঠন করবে। 100টি সেলুলোজ চেইন মিলে কি হবে? ক্রিস্টালাইন মাইসেলি। এই মাইসেলিটা কি ভাই? কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এবং 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইবিল গঠন করবে। 250টি মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল হবে এবং অসংখ্য ম্যাক্রোফাইবিল মিলে ফাইবার বা তন্তু হবে। ঠিক আছে, এই ছিল কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। দেখো, সাধারণত উদ্ভিদ কোষপ্রাচীরের উপাদানগুলো একটু আমরা জেনে নেই। উদ্ভিদ কোষপ্রাচীর কি কি উপাদান নিয়ে গঠিত? উদ্ভিদ কোষপ্রাচীরের উপাদান, উদ্ভিদ কোষপ্রাচীরের উপাদান। উদ্ভিদ কোষপ্রাচীরের উপাদান। ঠিক আছে, উদ্ভিদ কোষপ্রাচীরের উপাদান সেলুলোজ, প্যাকটিন, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, উদ্ভিদ কোষপ্রাচীরের উপাদান কোনগুলো? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগলিন ও গ্লাইকোপ্রোটিন। লিগলিন না, সরি, সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন ও গ্লাইকোপ্রোটিন। দেখো লিখে দিই, হ্যাঁ, সেলুলোজ, সেলুলোজ। সেলুলোজ কত পার্সেন্ট থাকে? সেলুলোজ থাকে হচ্ছে 40%, যেটা সবচেয়ে বেশি, 40%। ঠিক আছে, সেলুলোজ, প্যাকটিন, প্যাকটিন, প্যাকটিন থাকে কত পার্সেন্ট? 30%। ওকে, হেমিসেলুলোজ 20% ও গ্লাইকোপ্রোটিন 10%। হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ 20% আর গ্লাইকোপ্রোটিন 10%। গ্লাইকোপ্রোটিন 10%। ঠিক আছে, নামগুলো এইভাবে মনে রাখবা, হ্যাঁ, সেলুলোজ, প্যাকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, তা পার্সেন্ট কত? 40, 30, 20, 10, এই হচ্ছে 100%। হ্যাঁ, এখানেও আমরা একটা ছন্দ নিয়ে এসে পড়ি। হ্যাঁ, ছেলেটি প্যাক করে হেসে গেল। ছেলেটি কি করছে? ছেলেটি প্যাক করে হেসে গেল। ছেলেটি প্যাক করে হেসে গেল, ছেলেটি প্যাক করে হেসে গেল। এটা দিয়ে আমরা কি মনে রাখবো? কোষপ্রাচীরের উপাদানগুলো মনে রাখবো। ছেলেটি দিয়ে সেলুলোজ 40%, প্যাক করে দিয়ে প্যাকটিন 30%, হেসে দিয়ে হেমিসেলুলোজ 20%, গেল দিয়ে গ্লাইকোপ্রোটিন 10%। এই ছিল উদ্ভিদ কোষপ্রাচীরের উপাদান। ঠিক আছে, আমরা এবার ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সম্পর্কে দুইটা ইনফরমেশন জেনে নেই। ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত জানো? এগুলো এমসিকিউ আসবে। হ্যাঁ,
ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি ভাই? এই ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত। ঠিক আছে। আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি? লিপিড প্রোটিন নির্মিত। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর লিপিড প্রোটিন দিয়ে তৈরি, লিপিড প্রোটিন নির্মিত। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর লিপিড প্রোটিন নির্মিত, লিপিড প্রোটিন নির্মিত। ঠিক আছে ভাই, এই ছিল আমাদের কি আজকের ক্লাসটি। আমরা কি জানলাম আজকের ক্লাসে? উদ্ভিদ কোষপ্রাচীরের গঠন। ঠিক আছে, আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।